বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৩০ বছর লেগেছিল একটি মাইলফলক স্পর্শ করতে। যে দেশে কোনো সংসদ তার পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি, সেখানে ২০০১ সালের ১৩ জুলাই তৈরি হয়েছিল এক নতুন ইতিহাস। কিন্তু এই ইতিহাসের আড়ালে কি শুধুই সাফল্য ছিল, নাকি ছিল চরম রাজনৈতিক অস্থিরতা, বোমা হামলা আর দুর্নীতির এক অন্ধকার অধ্যায়? আজকের ভিডিওতে আমরা ফিরে যাব ৩০ বছর আগে। আলোচনা করব এমন এক নির্বাচন নিয়ে যেখানে জয় পেতে নানা কৌশল করা হয়েছিল, তবুও শেষ রক্ষা হয়নি। কেন আওয়ামী লীগ ইতিহাস গড়েও ক্ষমতা ধরে রাখতে পারল না, আর কেনই বা বিএনপি সেই নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছিল? চলুন জেনে নেওয়া যাক ২০০১ সালের সেই উত্তাল দিনগুলোর কথা। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে ১৯৭৩ থেকে ১৯৯৬ পর্যন্ত কোনো সংসদই ৫ বছর টিকতে পারেনি। প্রথম সংসদ টিকেছিল মাত্র ২.৫ বছর, দ্বিতীয় সংসদের আয়ু ছিল ২ বছর ১১ মাস, তৃতীয় সংসদের মেয়াদকাল ছিল আরও কম, মাত্র ১.৫ বছর, চতুর্থ সংসদ ছিল ২ বছর ৭ মাস, ৪ বছর ৮ মাস ছিল পঞ্চম সংসদ, আর ষষ্ঠ সংসদ টিকেছিল মাত্র ১২ দিন। অবশেষে সপ্তম জাতীয় সংসদ সেই ধারা ভাঙে। ১৯৯৬ সালের ১৩ জুলাই যে সংসদের যাত্রা শুরু হয়েছিল তা শেষ হয় ২০০১ সালের ১৩ জুলাই। স্পিকার আব্দুল হামিদ যখন অধিবেশনে সমাপ্তির ঘোষণা দেন, তখন সময় ছিল রাত ৯টা ৩৫ মিনিট। তবে অদ্ভুত ব্যাপার হলো, সংসদ অধিবেশনের প্রথম দিনও বিএনপি ওয়াকআউট করেছিল, আর শেষ দিনেও তারা ছিল অনুপস্থিত। ৫ বছরের মেয়াদ পূর্ণ হলেও সময়টা আওয়ামী লীগের জন্য মোটেও মসৃণ ছিল না। শেষ ১.৫ বছর বিরোধী দল সংসদেই ছিল না, দেশ জুড়ে চলছিল ভয়াবহ বোমা হামলার আতঙ্ক। ১৯৯৯ সালে যশোরের উদীচী সম্মেলনে বোমা হামলায় ১০ জন প্রাণ হারান। ২০০১ সালের ২০ জানুয়ারি পল্টনে সিপিবির সমাবেশে ৪ জন এবং ১৪ এপ্রিল রমনার বটমূলে ৯ জন নিহত হন। এছাড়া গোপালগঞ্জের গির্জা এবং নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসেও রক্তক্ষয়ী হামলা হয়েছিল। এই রক্তপাতের পাশাপাশি যুক্ত হয়েছিল দুর্নীতির কলঙ্ক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্টে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়। সেই সময় রাজনীতির মাঠ উত্তপ্ত ছিল ডাক্তার HBM ইকবাল এবং ফেনীর জয়নাল হাজারীর মতো বিতর্কিত ব্যক্তিদের কর্মকাণ্ডে। ২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি মালিবাগে বিএনপি ও আওয়ামী লীগের মিছিলে গোলাগুলি হয়। প্রথম আলো তখন পিস্তল হাতে গুলি করা ৪ জনের ছবি প্রকাশ করে শিরোনাম করেছিল, ইকবালের মিছিলে সন্ত্রাসী মুখ। অন্যদিকে ফেনীর গডফাদার হিসেবে পরিচিত জয়নাল হাজারীর সন্ত্রাসী বাহিনী সাংবাদিক টিপু সুলতানকে পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখেছিল। পঙ্গুত্ব থেকে বাঁচাতে প্রথম আলো ও ডেইলি স্টার একটি সহায়ক তহবিল গঠন করে টিপু সুলতানকে ব্যাংককে পাঠায়। এই নিয়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে সংসদে দাঁড়িয়ে কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন হাজারী। এছাড়া তৎকালীন প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পুত্র দীপু চৌধুরীর নামেও সে সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছিল। নির্বাচন ঘনিয়ে এলে শুরু হয় নতুন রাজনৈতিক চাল। ক্ষমতাচ্যুত সেনাশাসক এরশাদকে ১৯৯৭ সালে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল আওয়ামী লীগের সমর্থনের পুরস্কার হিসেবে, কিন্তু ২০০০ সালে আবারও তাকে জেলে যেতে হয়। নির্বাচনকে সামনে রেখে এরশাদের সঙ্গে আওয়ামী লীগের এক গোপন সমঝোতার খবর সামনে আসে। কারাগারে নাটকীয় অসুস্থতা এবং এরপর হাসপাতালে দলীয় নেতাদের সাথে বৈঠকের সুযোগ করে দেওয়া হয় তাকে। লক্ষ্য ছিল বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোটে ভাঙন ধরানো। প্রথম আলো তখন সম্পাদকীয়তে লিখেছিল, এই কৌশল ছিল নোংরা রাজনীতিরই বহিঃপ্রকাশ। এরপর জাতীয় পার্টির ২০ জন সংসদ সদস্য দীর্ঘ ২ বছর পর সংসদে ফিরে আসেন। ১৫ জুলাই ২০০১
প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেন সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান। ক্ষমতা নিয়েই তিনি বড় ধরনের রদবদল শুরু করেন। ১৩ জন সচিবকে একযোগে বদলি করা হয়, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এমনকি জেলা প্রশাসক এবং পুলিশের ওসিদের মধ্যেও বিশাল রদবদল করা হয়েছিল। এদিকে বিদায়ের আগে শেখ হাসিনা সরকার কিছু বিশেষ আইন পাশ করে। এর মধ্যে ছিল জাতির পিতার পরিবারের সদস্যগণের নিরাপত্তা আইন ২০০১, যার মাধ্যমে শেখ হাসিনা এবং শেখ রেহানা আজীবন এসএসএফ নিরাপত্তা লাভ করবেন। এমনকি শেখ হাসিনার গণভবনে থাকা নিয়েও সে সময় ব্যাপক সমালোচনা হয়েছিল, যদিও পরে তিনি তা ছেড়ে দেন। অবশেষে এলো সেই দিন, ১ অক্টোবর ২০০১, অষ্টম জাতীয় সংসদ নির্বাচন। একদিকে আওয়ামী লীগ এককভাবে লড়ছিল, অন্যদিকে বিএনপির নেতৃত্বে ৪ দলীয় জোট। শান্তিপূর্ণভাবে ভোট হলেও কিছু জায়গায় সহিংসতা ঘটে, তবে ভোটার উপস্থিতি ছিল ব্যাপক। ২ অক্টোবর প্রথম আলোর মূল শিরোনাম ছিল বিএনপি সহ ৪ দলের বিপুল বিজয়। সেই নির্বাচনের ফলাফল ছিল চমকপ্রদ। 40.97% ভোট পেয়ে বিএনপি পেয়েছিল ১৯৩টি আসন, আর আওয়ামী লীগ 40.13% ভোট নিয়ে পেয়েছিল মাত্র ৬২টি আসন। ভোটের হারে পার্থক্য মাত্র 0.84% হলেও আসনের ব্যবধানে পার্থক্য ছিল আকাশ পাতাল। আওয়ামী লীগের ২৮ জন মন্ত্রী প্রতিমন্ত্রী সেই নির্বাচনে পরাজিত হন। নির্বাচনের ফলাফল মেনে নেয়নি আওয়ামী লীগ। শেখ হাসিনা একে স্থূল কারচুপি হিসেবে অভিহিত করে পুনর্নির্বাচনের দাবি তোলেন এবং শপথ না নেওয়ার ঘোষণা দেন। তবে সব বিতর্ক ছাপিয়ে ১০ অক্টোবর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই। ইতিহাস সাক্ষী, ২০০১ সালের নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছিল। সংসদ মেয়াদ পূর্ণ করলেই যে ক্ষমতায় টিকে থাকা যায় না, তার বড় প্রমাণ ছিল এই নির্বাচন। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। ইতিহাসের এমন আরও অনেক অজানা অধ্যায় জানতে সাবস্ক্রাইব করুন প্রথম আলোর ইউটিউব চ্যানেল, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ভিজিট করুন prothomalo.com।